শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমরা প্রায় 1 মাস পর্যন্ত ইফতারের কার্যক্রম শেষ করে আজকে আমাদের সকল কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ইফতার দিয়েছে বছর, আমরা কল্পনাও করতে পারি নাই যে কুয়েত থেকে আমরা কোটি কোটি টাকার ইফতার পাইছি। যাই হোক, আজ মূলত আমার ক্যাসেট করার মেইন উদ্দেশ্য হলো স্যার শুধু আপনাকে প্রথমেই সাধুবাদ জানাই যে আপনি জনাব তারেক রহমানের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেছেন এবং অনেক হযরত ওলামায়ে কেরামদের মামলার থেকে অবহিত দিয়েছেন এবং আপনি নিজের গ্রামীণ ব্যাংকের মামলার থেকে আপনি অবহিত পাইছেন। স্যার, আমার মেইন উদ্দেশ্য কথা বলার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যাকে বিশ্বের সবাই চিনে, আপনাকে যেমন বিশ্বের সবাই চিনে, ওনাকেও পৃথিবীর সব রাষ্ট্র ওনাকে চিনে। পাশাপাশি আজ অচেনা দেশে ফিরে গেছে, যেই দেশ থেকে আর কখনো সে ফিরে আসতে পারবে না। তাই জামাতে ইসলামের এত বড় একটা নেতা, কোরআনের পাখি, মরার আগে সে কলঙ্কের দাগ বুকে নিয়ে সে পৃথিবী ছেড়েছে। পাশাপাশি মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, এই ধরনের জামাতের অনেক লোকের অপবাদ দিয়া তারা যুদ্ধ অপরাধী। মূলত আপনারা যখন শেখ হাসিনার মিথ্যা মামলা থেকে অবহিত সবাই পাইছেন, তাইলে যেই ফ্যামিলিটা কলঙ্কের রাজাকার কলঙ্কের দাগ নিয়ে পৃথিবী থেকে চলে গেছে, যে অত্যাচারী শেখ হাসিনা তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে হত্যা করছে, ফাঁসি দিয়েছে, আপনি আজ 7 মাস গদিতে আসছেন, আপনি কি তাদের এই মৃত্যু ব্যক্তিদের যাদেরকে দেওয়ার মতন কেউই নাই, তাদের বিচার করেছেন? আপনি কি এই যে তার ফ্যামিলি একটা কলঙ্কিত হয়ে গেছে এই বাংলার বুকে, তাদেরকে কি আপনি একটা গ্রিন কার্ড দিয়েছেন যে দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদি এরা কেউই যুদ্ধ অপরাধী না? হ্যাঁ স্যার, এরা যদি যুদ্ধ অপরাধী হয়, আপনি এখন সঠিক তদন্ত করে তাদেরকে এজেন্সিয়ার থেকে নাম কাটিয়ে দেন, তারা বাংলাদেশের ন্যাশনালিটি থেকে তাদের নাম কাটিয়ে দেন, তাদেরকে এমন সাজা দেন যেই সাজা পৃথিবীতে কেউ কোনোদিন যার যুদ্ধ অপরাধী হয়ে না আসে। দোষ না করিয়া, অপরাধ না করিয়া তারা যুদ্ধ অপরাধী হয়েছে। 16 কোটি মানুষ আপনার দিকে চেয়ে আছে। আপনারা সবাই এখন দেশ নিয়ে সংস্কার করতে আছেন। আজকে আমার কথা স্যার ভালো করে মন দিয়ে শুনবেন। আমার পরিচয় এইটা নিয়ে আপনার কাছে 3 ক্যাসেট হয়েছে, লাস্টে আমার পরিচয় আমি দিয়ে দেব। আমি একজন নাগরিক, এই দেশে কথা বলার অধিকার আমার আছে, তার থেকে বড় নাগরিক আমি একজন ডাবল সিআইপি। আমি হাজার কোটি টাকা রেমিটেন্স দিয়েছি, দেশকে ভালোবেসেছি। আমি কখনো 1টি টাকা হুন্ডিতে আনি নাই। আমার এই জামাটা যে কিনেছি তাও রেমিটেন্স দিয়া। তাই আমার বলার অধিকার আছে, আমি ইচ্ছা করলে 10 বার মন্ত্রী হইতে পারবো, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার মন্ত্রীরা কখনো এই সিআইবি দিতে পারবে না। যাই হোক, মূল কথা হইল, যদি এরা অপরাধী হয় তাদেরকে সাজা দেন, সারা বিশ্বের মানুষ দেখুক তারা রাজাকার ছিল। আর যদি তারা অপরাধী না হইয়া শেখ হাসিনার জুলুমকারী সরকারের অত্যাচারে তাদেরকে যদি ফাঁসি দেওয়া থাকে, যেই বিচারপতি তাদেরকে ফাঁসি দিছে তাকে খোলারাম সরোয়ার্দী উদ্যানে ওই জায়গায় দাঁড়া করে এই বিচারপতির ফাঁসি দেন, অ্যাডভোকেটদের ফাঁসি দেন। আর হলো আমি বিএনপির রিয়াল হিরো ফজলুল কাদের চৌধুরীর ছেলে
সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে শাখা চৌধুরী আপনার এলাকারই লোক স্যার, কিন্তু আজকে অনেকদিন মধ্যে দেখি বিএনপি ইলেকশন দাও, ভোট দাও, জামাতে ভোট দাও, রাজনীতিক, কিন্তু এত বড় একটা নেতা কলঙ্কিত হইয়া শেখ হাসিনার অত্যাচারে এই দেশের থেকে, দুনিয়ার থেকে বিদায় নিছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা, বিএনপির একজন নেতাও বলল না যে আমার একটা বীর বিক্রম, আমার একটা রিয়াল হিরো যার নাম শাখা চৌধুরী, সে কখনো রাজাকার হইতে পারে না। যার বাবা ফজলুল কাদের চৌধুরী ভাইস প্রেসিডেন্ট ছিল এই বাংলায়, যাই হোক সেটা তারা বলে নাই, সেটা তাদের অভাব। স্যার আমার এই কথাটুকু রাখবেন, এরা দুনিয়াতে নাই, এদের ফ্যামিলিকে 1 মাসের ভিতরে আপনি তদন্ত করে গ্রিন কার্ড দিবেন। এরপরে আসেন আমার দেশের যাদেরকে বানাইতে সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে, সেই আমার পিলখানা সেনাবাহিনীর যে অফিসারদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এইটা তো শেখ হাসিনা নিজেই হত্যা করে নাই, এইটা হয়েছে যাদেরকে দিয়া করাইছে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান স্যার, এটা তো আপনার প্রতিশোধ নেওয়ার কথা ছিল, আপনার জাতি ভাইদেরকেই তো হত্যা করা হয়েছিল। আজ 9 মাস পর্যন্ত আপনার মুখে কোনো কথা শুনি না, একজনে না একজনে তো রটাইছে। সেইখানে পিলখানার এই বিডিআরদের থেকে যেইভাবে বিনা অন্যায় তাদেরকে 5-7 বছর পর্যন্ত জেল খাটানো হয়েছে, অথচ তারা জানেই না কিছু। আজকে আপনারা পিলখানার হত্যার বিচার যদি না করেন, আবার পিলখানা জন্ম নেব এই বাংলায়। এরপরে আমাদের শাপলা চত্বরে পাখির মতন হযরত উলামা কেরামদেরকে হত্যা করা হয়েছে, সবাই জানেন, আপনি সবচেয়ে ভালো করে জানেন, কিন্তু 9 মাসে 6 মাসে 7 মাসে দেখলাম না তাদের ব্যাপার নিয়ে কোনো হযরত উলামা কেরামদেরকে কথা বলতে, কোনো জামাত ইসলামের পার্টিকে কথা বলতে, কোনো বিএনপিকে কথা বলতে। যদি তাদের বিচার না হয়, এরকম শাপলা চত্বর আরও হবে, কারণ যখন বিচারই নাই তো শাপলা চত্বর করা কোনো ব্যাপারই না। এরপরে আমাদের সমন্বয়কারী, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, হাতির ফল আমি নিজের চোখে দেখছি, ছোট ছোট বাচ্চাদের পানির ভিতরে ভাসতে আছে, তাদের বিচারও তো হলো না। শুধু বিএনপির নেতাদের কথা কবে ভোট হবে, জামাতের নেতাদের কথা কবে ভোট হবে, কিন্তু যতদিন পর্যন্ত আমাদের এই কয়টা জিনিসের সংস্কার না হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 5 বছর 10 বছরও যদি লাগে আপনি ইলেকশন দিবেন না। কারণ এইখানে এমন লোক বসবো না যে আশারাতুল মহাশারা ওসমান গনি বলতো 10 জন লোকের জান্নাতে নিব বিনা হিসাবে, এর মতন একজনও নাই এই দলের ভিতরে যে তাকে বিনা হিসাবে জান্নাতে নিব। তো একজন খলিফা, তার কথা আমাদের মানতে হবে। স্যার জীবনে একটা চান্স পাইছেন, আপনি লুবি না, আপনি দেশ গড়ার কারিগর, তাই আমার এই কথাটা মানবেন। 16 কোটি মানুষ জানতে চায়, 16 কোটি মানুষের আশা পূরণ করেন, তারপরে আপনি পার্টি নিয়ে সংস্কার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমার আরেকটা কথা আপনার কাছে, আপনি যখন ক্ষমতায় আসছেন, উপদেষ্টা হয়ে আসছেন, এসেই আপনি আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো ভালো কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে অনেক প্রবাসীর বুকের ভিতরে বল আসছে, শক্তি আসছে। কিন্তু আপনি যখন উপদেষ্টাগুলো বানিয়ে নিয়েছেন, তখন তো আপনার দরকার ছিল আমাদের মতন এরকম হাজার হাজার সিআইপির লোক ছিল, যোগ্যতা লোক ছিল, প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বা উপদেষ্টা আপনি তো প্রবাসীদের থেকে, সিআইপির থেকে বানাইতে পারতেন। তাতে করে সারা বিশ্বে আপনার একটা রেমিটেন্স দেওয়ার একটা ঝুঁকি হয়ে দাঁড়াইতো, সেটা আপনি করেন নাই।
বর্তমানে দেশে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানাইছেন। আপনি জানেন সরকারি হসপিটালগুলো, বাডেম হসপিটাল, পিজি হসপিটাল, যত সরকারি হসপিটাল আছে সেটা আপনার নিয়ন্ত্রণে নাই। ডাক্তাররা সঠিক কাজ করতে পারে না। ওই দল ক্ষমতা এসে ডাক্তারকে এই পজিশন দিব না, এই জায়গায় রাখবো না, এইখানে আপনার কিছু করণীয় ছিল না। আপনার যে বর্তমানে উপদেষ্টা বানাইছেন, পুরা স্বাস্থ্য ডিপার্টমেন্ট, বাংলাদেশের স্বাস্থ্য ডিপার্টমেন্টের ভিতরে 22% দুর্নীতি হয়। বাংলাদেশের স্বাস্থ্য ডিপার্টমেন্টে 22% দুর্নীতি হয়। সেই ডিপার্টমেন্ট এখন চালায় বিরোধী দলের নেতারা। আমার কথা যদি বিশ্বাস না হয় তাইলে আমি আপনাকে একটা কথা বলি। কুয়েত, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, সৌদি, দুবাই, ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, এই দেশের এম্বাসিতে কাল সকালে আপনি যাবেন বা আপনার উপদেষ্টাকে পাঠাবেন। কারণ এই দেশগুলো সেনাবাহিনী রিটায়ার্ড অফিসারদেরকে নিয়ে 6 মাসের 9 মাসের চাকরি দেয়। যখনই দেখে যে একটা ডিপার্টমেন্টের দুর্নীতি শুরু হয়ে গেছে, তখনই সৌদির পুলিশ কুয়েতে ডিউটি করে, কুয়েতের পুলিশ সৌদি ডিউটি করে। কিন্তু আপনারা সেনাবাহিনী রিটায়ার্ড অফিসারদেরকে ঘরে বসে বসে ডায়াবেটিসের নেতা বানিয়ে আলাইছেন। তাদেরকে 6 মাসের জন্যে প্রতিটা সরকারি ডিপার্টমেন্ট, আপনার 24টা ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়। প্রতি দৈনিক কোটি কোটি টাকা দুর্নীতি করে। যেমন আয়কর, এই যে আয়কর অফিস, ইনকাম ট্যাক্স অফিস, কারেন্ট অফিস, বিদ্যুৎ, কারেন্ট, গ্যাস, সরকারি অনেক রেজিস্ট্রারি অফিস, এসিডেন্ট অফিস। আপনি যাইয়া দেখেন এখন কাদের দখলে চলতে আছে? আপনার উপদেষ্টার দখলে না নেতাদের দখলে আছে? শুধুমাত্র হাসিনা বদলি হয়েছে। মাগার যে হাসিনাকে, এই যে আমি 14 বছরের ঘটনা বলি, ভোলার ইনকাম ট্যাক্স অফিস 7 জন লোক বদলি হয়েছে। তারা কোনো আইন কানুন কিছুই জানে না। বর্তমানে বরিশাল একজন হিন্দুকে আমরা আয়করের প্রধান বানাইছেন। স্যার, আপনি একজন ব্যাংকের কারিগর। আমি আপনাকে বলি, আমি হাজার হাজার কোটি টাকা আনছি। যখন আমার সংস্থা ছিল না, তখন আমার বেতন হলো 1,90,000। আমি প্রতি মাসে আনছি 4 কোটি 5 কোটি টাকা। সেই টাকাটা ঘুরিয়া ঘুরিয়া যদি আমার স্ত্রীর অ্যাকাউন্টে আর আমার অ্যাকাউন্টে আনি, তাহলে ওই দেশের সরকার আমাকে ফাঁসি দিবে না? আমারে কুইতিরা টাকা দিছে, তখন আমি প্রায় 900 কোটি টাকার কাম করানো হয়েছে। এই টাকাটি আমি ইন্ডিয়ান লোক দিয়ে ছাড়াইছি। এই টাকাগুলো আমি আমার হুজুরদের নামে আনছি, এই টাকাগুলো আমার বন্ধুদের নামে আনছি। তাই আপনার ওই হিন্দু মূর্খ দেবদাস, যে আরব দেশ সম্বন্ধে জানে না, সেই অফিসার হাসিনা টাকা দিয়ে বানিয়ে বসে রাখছে। সে বলে আপনাদের দুইজনের নামে টাকাটার হিসাব কিতাব করতে পারবো। আপনি যে বাইরের মাসের নামে টাকা আনছেন আপনার আত্মীয়র নামে, সেইটার ব্যাপার নিয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি একটু ব্যাক কলকে জানিয়ে দিয়েন। আর দোষ তো ব্যাক করলেন না, ওই জায়গায় দরকার ছিল মুসলমানের, দিয়া থুইছে একটা হিন্দু। ওই কি করিয়া বুঝবো যে আরব দেশের কি কানুন, কিভাবে টাকা আনতে হয়, কিভাবে টাকা আনতে না হয়, কার কার নামে টাকা আনতে হয়? স্যার, আমার মনে যদি হারামি থাকতো আর আমি যদি অসৎ থাকতাম, তাহলে আমি 27 জনের নামে টাকা কেন বৈধ চ্যানেলে আনছি স্যার? কারণ আমি তো হুন্ডিতে টাকা আনলে আমার 2-4-10টা বিল্ডিং থাকতো। তাই আপনার এলো আর হলো এই ডিপার্টমেন্টের ভিতরে শেখ হাসিনার আমলে যত অফিসারদেরকে চাকরি দেওয়া হয়েছে, প্রত্যেকটা অফিসার দোষী। কারণ এরাই শেখ হাসিনারে হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্টে চাকরি নেয়। আপনি জানিয়ে দেখেন আমার কথা সত্য না মিছা। চাকরি নিয়ে কোটি কোটি টাকা তারা দেশের বাইরে পাস করাইছে মন্ত্রীরা কি অফিসে টাকা নিছে? না। এই দিকে লক্ষ্য রাখবেন। বাংলাদেশের মেইন আপনার কাস্টমস, যেই কাস্টমসের কারণে যা বাংলাদেশের ব্যবসা বন্ধ হয়ে গেছে। সরকারের খাতায় যদি পরে 20,000, তার খাতায় যায় 20 লাখ। আপনি প্রতিটা ইনকাম ট্যাক্স অফিসার
কাস্টম অফিসারদেরকে তাকিদ করা শুরু করেন, হাজার হাজার কোটি টাকা পাবেন তাদের কাছে। কারণ আমি জানি আমার বিপদ অতি সামনে। নো প্রবলেম স্যার, ৬৮ বছর কাটিয়ে দিছি, লাখো কোটি আলেমের খাদেম, আল্লাহ রহমত, মা বাবার দোয়ায় যতদিন বাঁচি কখনো রাজনীতিকে যাব না, মাগার রাজনীতিক লোকদেরকে অন্যায় করতে দিব না। আমাদের বাণিজ্য মন্ত্রী তোফায়েল সাহেবের ইতিহাস আমি মোচন করব স্যার, আর আগামী ক্যাসেটে তার ইতিহাস। উনি 4 খলিফার 1 খলিফা সবসময় বলতো ওনার ব্যাংকে 3 লাখের বেশি পাইবেন না, কিন্তু এরকম দ্বিতীয় একটা বাংলাদেশ ওনার ফ্যামিলি কিনতে পারে। আজকে সেই আলী আজম মুকুল সাহেব আপনার জেলে, তার পাল্লক ছেলে বিপ্লব সাহেব 31 স্বাধীনের পর 74 থেকে এই পর্যন্ত 22,000 কোটি টাকা শুধু বোলকের জন্য আনছে। সর্বোচ্চ বোলাবাসী সবাই শুনতে আছে, সর্বোচ্চ 500 কোটি টাকার বোলক পালাইছে। 250 মেগাওয়াট কারেন্টের 1300 কোটি টাকা। তোফায়েল সাহেব যখন বাণিজ্য মন্ত্রী ছিল তার বাড়ি লন্ডন পাইবেন না, আমেরিকা পাইবেন না, দাদার বাড়িতে তার কলোনি আছে, বুরুন্ডিতে তার কলোনি আছে। ওই যেই সব দেশের নাম কেউ না জানে, এর নাম কুখ্যাত তোফায়েল, যাকে ধরতে হইলে মানে অর্ডিনারি বেনে সে ধরা খায় না। বাংলাদেশে বাস কার কয়টা, লঞ্চ, স্টিমার, এবং কি যত বড় বড় ব্যবসায়ী সালমান এফ রহমানকে জেলে ঢুকাইছেন, 2টা টোক্কা দিয়া জিগান তার কোম্পানির পার্টনারশিপকে। এই বাণিজ্য মন্ত্রী তোফায়েল সাহেব, সে শুধু মানুষের নামে করিয়া গেছে। বিশ্বাস হয় না, ট্রাই করিয়া দেখেন, এই জায়গায় দাঁড়ানো থাকবো। তার ছেলে বিপ্লব সাহেব যদি অস্ট্রেলিয়া তার বাড়ির সংখ্যা কত সেও তো তা বলতে পারবো না। বিশ্বাস না হলে সিআইডি পাঠিয়ে দেখেন। এই দেশটা ভোলাটাকে এমনভাবে জড়িত করে রাখছে, মানুষেরকে বিএনপি নেতাদেরকে হয়রানি করিয়া মানে জবরদস্তি আওয়ামী লীগে ভর্তি করানো হয়েছে। হাজার হাজার বিএনপির নেতা যারা জীবনে রাজনীতি করে না তাদেরকে পর্যন্ত জোর করে রাজনীতিকে ঢুকানো হয়েছে। 1971 সন থেকে এই পর্যন্ত এই তোফায়েল, এই বাণিজ্য মন্ত্রী তোফায়েল সাহেবের সাথে শুধু আমি একা লড়েছি। যার জিজ্ঞাসা করেন আজ 10 বছর ধরিয়া তার ফ্যামিলির সাথে আমার অনেক দ্বন্দ্ব। আমার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিছে, আমার এই দেশে আমার কুয়েতের মেহমান আনতে দেয় নাই। সেই মেহমান আমি চরবসন আব্দুল ইসলাম জ্যাকাব এখন আপনাদের জেলখানায় আছে, তাকে জিজ্ঞাসা করেন চরবসন যত কাজ হয়েছে সব কাজের 25% তোফায়েলের ছেলে পাল্লক পুত্র বিপ্লবকে দিছে এই জ্যাকাব সাহেব। সে আমার ক্লোজ বন্ধু, তাকে আমি কুয়েত নিয়েছি। আমাদের নূর নবী শাওন স্যার সত্য কথাটি বলিয়া মরিয়া যান, নগর বাড়ি লুটিয়া খাইছেন, কিন্তু 25% তোফায়েল ফ্যামিলিকে দিতে হয়েছে। শুধু তোফায়েল বোলার 4 আসন খাইছে 60 জন লোকে। বারানাদির তার এক ভাগনা মেয়র রফিক সাহেব, মাশাল্লাহ একটা আলম খানদান তাদের। তার বাবা আমার ওস্তাদ ফরকুল মৌলবী। সে লন্ডন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত কত বাড়িঘর আছে সে কইতে পারে না। আর হলো তোফায়েলের ভাতিজা যাকে পালছে বিপ্লব সাহেব, এই বলা দৃষ্টিকে কেউ কখনো মুখ খোলে নাই, আমি খুলেছি। এদের থেকে এখন মনে হয় সেনাবাহিনীর হেফাজতে আছেন। এই বাংলাদেশ দ্বিতীয়বার করতে পারবেন, তাদের কাছে এত টাকা আছে। এই শাওন সাহেব তোফায়েল সাহেবের গোলাম ছিল, জ্যাকাব সাহেব তোফায়েল সাহেবের গোলাম। আজকাল সকল নেতা ধরা খায়, তোফায়েল সাহেব কলঙ্কের দাগ তার কাছে নাই। আমি চ্যালেঞ্জ করলাম ওনার এই তাকিকগুলেন করেন, উনি কখনো নিজের নামে কিছু রাখেন না। উনি বি কেয়ারফুল। উনি মনে করছে বাঘের বল 22 বছর থাকে,
সারা বছর উনি বল নিয়ে কবরে যাইব। আঙ্কেল, আপনি আমার অনেক উপকার করছেন। উনি আমার আঙ্কেল হয়, আমার মেহমানদেরকে অনেক উপকার করছে। ওনার বউসিলা করে আমি 100 মসজিদও পাইছি, সবই ঠিক আছে, মাগার অন্যায়কারীর ক্ষমা নাই। আপনি যে বেরেন খেলিয়া গেছেন, মরার আগে সরকারের টাকা সরকারকে দিয়া যান। আপনি যেই রাষ্ট্রে কলোনি বানিয়ে রাখছেন মানুষের নামে, আজকে দেখেন 3 কল্লা একখানে হয়েছে আপনার। এখনও যদি আপনার স্মরণ শক্তি থাকে, আল্লাহ রাসূল বলছে হেব্বা বিলাত মালেনতে আউয়াল বাদেন হেব্বা বেত মালেনতে। আমার নবী বলছে দেশটাকে আগে ভালোবাসো। তাই আপনাকে ভালোবাসি বলিয়া বললাম, মরার আগে সরকারের কাছে সিলিন্ডার করিয়া আমার বাংলাদেশের যেই সম্পদ আপনি দেশের বাইরে মানুষের নামে আপনার বাস, মানুষের নামে আপনার শিব, মানুষের নামে আপনি সব কিছু করছেন, আপনার ধরার শক্তি এই বাংলার ভিতরে কারণ নাই। আপনি সেই কুখ্যাত তোফায়েল, আর আমিও আপনার সেই ভোলার সন্তান। আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি, একই পাশাপাশি, আপনি আমার আত্মীয় হন। তাই আপনাকে বাঁচানোর জন্য ক্যাসেটটা করছি। মরার আগে আপনার যে আত্মীয় স্বজনের দিয়ে যে অত্যাচার করেছেন, আমি বিরোধী পার্টির নেতাদেরকেও বলতে আসি, জ্যানতা এখন আর বেকুব না, আপনারাও সোজা যান। আপনারা যা শুরু করছেন সেটা ঠিক না। তোফালের মতন রয়্যাল বেঙ্গল টাইগার আইজা বিলেই হয়ে গেছে, আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়া দেয় না। আমি একজন রেমিটার যোদ্ধা, আমি যতদিন বেঁচে আছি আমার বোলা 1, বোলা 2, বোলা 3, বোলা 4 একটা জায়গায় আমি অন্যায় হইতে দিব না। প্রয়োজন ভেদে বোলাবাসীর জন্য আমার হাসতে হাসতে আমার জীবন দিব। কারণ আমি অনেক কিছু পাওয়ার আছি সরকারের কাছে আমি আমার শুধু 4টা ডিস্ট্রিক্ট চাই। কারণ যেইভাবে নেতারা পল্লী এলাকার মানুষের উপরে জুলুম অত্যাচার করে, যেইভাবে তোফাল 70-এর পর থেকে এই পর্যন্ত এই বাণিজ্যমন্ত্রী তোফাল সাহেবের আত্মীয়ের অত্যাচারে হাজার হাজার মানুষ ক্যান্সার হয়ে মারা গেছে, তার থেকে বড় দুষ্ট আবার জন্ম নিতে আছে। আমি ভোলাবাসীকে বলতে আসি, যারা ইনকাম ট্যাক্সে শতে কোটি টাকা দিচ্ছেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন। যারা বর্তমান নেতারা যেইভাবে চাকলাইয়া উঠছে, যেইভাবে ফুলকি চালাইয়া উঠছে, আপনারা প্রতিবাদ শুরু করবেন। নাইলে আবারও ডর ভয় দেখাইয়া এই নেতারা ফিল্ম দেখে ফড়াকৃষ্ণ ফিল্ম দেখে আমাদের রাষ্ট্র চালায়। আপনারা কারোর অধীনে নাই, আপনারা দিন আনেন দিন খান, মাগার কারোর কোনো কথা আমরা শুনবেন না। অন্যায় দেখলে প্রতিবাদ করবেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন আছে ততদিন আমাদের বুকে সাহস আছে। এরপরে যেই ক্ষমতা আসুক আমরা আর কথা বলতে পারবো না। চামচাদের কারণে এখন কিছু পাতি নেতা, আমাদের পুলিশ ভাইরা এই হাসিনার কারণে যে অপমান, যে লাঞ্ছিত হয়েছে, এখন দেখি জনাব তারেক রহমান সাহেব আপনার এই পাতি নেতারা পুলিশের গায়ে হাত দেয়। আপনার পাতি নেতারা যে ঢাকার শহর যে অত্যাচার করে আপনি এখন সামাল দেন। জনাব তারেক রহমান সাহেব ভাই, আপনাকে একটা কথা বলি, মনে কষ্ট নেবেন না। বিগত আজকে 2 সপ্তাহ ধরে দেখতে আছি যে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের সাথে আপনার কিছু কুলঙ্গ নেতা, একটা প্রশাসনিক লোক, পুলিশ, যাদেরকে ভয় না পাইলে তো দেশই থাকবো না। এই শেখ হাসিনার অত্যাচারে কত ভালো পুলিশ, সব পুলিশ তো খারাপ না, কত ভালো পুলিশ নির্যাতিত হয়েছে। এখন আপনারা ক্ষমতায় না আসায় এখন আসতেই পারেন নাই, ভোটই হয় নাই দেশে। আপনার নেতারা কি শুরু করছে, পুলিশের গায়ে হাত দেয়, পুলিশে তাদেরকে টানা খিচা করে লয়, চ্যালেঞ্জ করে। তারেক রহমান সাহেব একটু আপনার নেতাদেরকে বুঝিয়ে দিয়েন, এইসব দেখলে আমাদের ছেলে সন্তান খারাপ হয়ে যাবে। এই যে ইয়ং জেনারেশন যারা স্কুল কলেজে পড়ে, তারা ভাববো যে পুলিশের তো নেতারা যা কিছু তা করতে পারে, নেতারা তো কিছু বলেন না। পুলিশকে ব্যাককল মনে করেন না, ওরা যদি সঠিক পাওয়ার পায় 2 মিনিটে স্বাধীন করে দিব, কথাটা মনে রাখেন। কারণ আপনি মুরব্বী,
আপনার ছেলে যদি দেখে যে একটা জামাতের নেতা একটা বিএনপির নেতা এই ধরনের কাজ করে, আর আমরা একটা ছোট্ট কথা বলি, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের সকল বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে আমি চ্যালেঞ্জ করলাম, এই চ্যালেঞ্জ যে এই পর্যন্ত কেউ বলতে পারবো জামাতের একজন নেতা চাঁদাবাজি করছে, জামাতের একজন নেতা কোনো র্যাপ করছে, জামাতের একজন নেতা রাস্তায় খাড়িয়া মানুষকে অন্যায়ভাবে ফিরাইছে। এই জামাতের থেকে আপনার নেতাদেরকে কিছু শিখতে বলেন, এতে আপনাদের কাজে লাগবে। ভাই আপনি আমার চিনেন না, কিন্তু আমি আপনার বাবার পিছে পিছে ঘুরনিয়া একজন লোক, তখন হয়তো আমি এই লেভেলে ছিলাম না। তাই যদি ভাই আমার ভুল হইয়া থাকে আমাকে মাফ করে দেবেন, কারণ আমাদের প্রযত্ন খারাপ করিয়েন না, বর্তমানে ইয়ং জেনারেশন আপনি খারাপ করিয়েন না। আপনার প্রতিটা পার্টি অফিস তদন্ত করেন যে কারা সালিসি ব্যবস্থা করে টাকা পয়সা লুটপাট কেন করে। এটি আমি 12টা ডিস্ট্রিক্ট ঘুরছি এই রমজানের ভাগ দিয়া, কারণ আমার তো 36 ডিস্ট্রিক্টে যাইতে হয়, আমি আর ঘুরতে পারি নাই ভাই, দুর্বল হয়ে গেছি। আবার কুয়েতিদের সাথে মিটিং, দোয়া করি আপনি ভালো থাকেন। আর আপনি মাঝে মাঝে ক্যাসেট করিয়া যেভাবে সুন্দর সুন্দর কথা বলেন এটি আপনাদের প্রতিটা নেতার কাছে পাঠায়েন। আর হলো আপনার ফজলুল সাহেব আওয়ামী লীগের দালাল, বিএনপির এত সুন্দর একটা টিম, এই ফজলুল সাহেব এখন নাস্তিক। আমি বলবো না, আমি নাস্তিকের কথাও জানি না। আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, ওনার টকশোগুলো শোনার পরে আপনার মুখের থেকে জানতে চাই উনি কি বিএনপি লোক না আওয়ামী লীগের লোক, উনি কত টাকা খাইছে, খাইয়া আপনার বিএনপিকে ধুলার সাথে মিশিয়ে লাইতে আছে। আপনার 35% ভোট আমার বলাই নাই আপনার। আমি অন্য জায়গার কথা বলবো না, আপনি দেখেন আপনার ভালো ভালো নেতা এখনও আছে, তাদেরকে দিয়ে পরীক্ষা করান আমার কথাটা সত্যি কি না। আপনার পাতি নেতারা যা শুরু করছে, আচ্ছা ডক্টর ইউনূস সাহেব আপনাদেরকে ক্ষমতা দিয়েছে আপনার পার্টির ক্লাবে মিটিং করার, মানুষের বিচার করা, মানুষকে সাজা দেওয়া। একটা প্রাইমারি স্কুলে আপনার নেতারা যায় নাই, তারা টেলিফোন করিয়া আমি এই কয়েকটা দিনে পরে 9টা ডিস্ট্রিক্ট ঘুরছি। আপনি দেখেন দেশ গ্রামের পার্টি অফিসগুলো আপনাদের এখন আপনারা বিচারক, আপনারা চেয়ারম্যান বানিয়ে লাইছেন, মেম্বার বানিয়ে লাইছেন বিনা ভোটে। তাহলে শেখ হাসিনা অপরাধ কী করছে? সেও তো বিনা ভোটে সরকার হয়েছে। তারেক রহমান সাহেব আপনার পরে দেশের মানুষ অনেক খুশি, আপনার কথা শুনলে মানুষ অনেক খুশি, কিন্তু আপনার নেতাদেরকে ভালো করিয়া সাইজ করিয়া আপনি আগাছা সাফ করিয়া সুন্দর নেতা দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, পার্টি পরিচালনা করবেন। জামাতে ইসলামের হুজুররা কোনো ক্ষমতা আসে নাই, কারণ তাদের অধিকার আছে রাজনীতি করার, আপনারা তাদেরকে তুচ্ছ করবেন না। কারণ আমি ছোট্ট একটা কথা বলি, কিনবেন আমরা খাইতে চান ল্যাংরাম, কখনো হবে না, কখনো হবে না। কারণ এখনো মানুষ মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কিন্তু হযরত ওলামায়ে কেরামের উপরে অত্যাচার, অবিচার, কটূক্ষ কথা বললে একটা মুসলমানও আপনার দলকে ছাড়িয়ে দিব না। আমি আল্লাহকে শপথ করিয়া কই, আজকে 27 রমজান লাইলাতুল কদরের রাত, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউই রাজনীতিক জানে না, আর আমিও জানি না। তাই বলে আমি আমার জামাতে ইসলামের হযরত ওলামায়ে কেরামদের অপমানি সহ্য করব? আপনি কি করে ভাবলেন? আজকে আমি বিসমিল্লাহ করে ডিক্লার দিলাম, কারণ আমি এই ভোলা 5000 টিউবওয়েল দিয়েছি, 800 মসজিদ মাদ্রাসা করেছি, শত কোটি কোটি টাকা মানুষকে দান করেছি। আমার না, আমার সেই কুয়েতের দানবীরদের আমি সেরে পরিচালক খাদেম, এই 36 ডিস্ট্রিক্ট আমার হযরত ওলামায়ে কেরামদের খাদেম। আমি আমার খাদেমদের অপমানী হবে সেটা আমি কোনোদিন সহ্য করে নেব না। আর একটা কথা হলো, ডক্টর ইউনূস স্যার আপনি জানি হযরত ওলামায়ে কেরামদেরকে চাকরি দিলে আপনার ক্ষতি হবে, আমি জানি,
কিন্তু আপনি সেনাবাহিনী প্রধানের সাথে যোগাযোগ করিয়া অবসরপ্রাপ্ত যেসব সেনাবাহিনীদের ভিতরে অভিজ্ঞতা আছে প্রতিটা সরকারি ডিপার্টমেন্টে অতি তাড়াতাড়ি আপনি তাদেরকে নিয়োগ দেন। আপনি প্রতিটা আরবি এম্বাসিতে যান, ইনশাল্লাহ 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 একটা লোক দুর্নীতি করতে পারবো না। আমি অনেক কথা বলেছি স্যার, কারণ যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। আমার 36 ডিস্ট্রিক্টের যে সকল হযরত উলামায়ে কেরামরা আছেন, আমি জানি সামনের দিকে আমার অনেক বিপদ আসতে পারে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাকি জীবনটা আপনাদের জন্য সারা জীবন এই খাদেমের কাজ করিয়া কুইতিদের থেকে হাজার হাজার কোটি টাকা এনে আপনাদের দেশ ও জাতির উপকার করতে পারি। এছাড়া আমার কিছু চাওয়ার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আবারও বলছি, আপনি আরব দেশের এম্বাসি হুজুরদেরকে পাঠান, হাজার হাজার কোটি টাকা এই দেশের রেমিটেন্স আসবে। আর প্রবাসীদের থেকে একজন উপদেষ্টা বানান, তাইলে প্রবাসীরা খুশি হবে। কারণ আপনি ঋণ শোধ করতেছেন আমার টাকা দিয়া, ঋণ শোধ করতেছেন আমার প্রবাসী ভাইদের টাকা দিয়া। তাইলে আমরা কি অযোগ্য? আমরা উপদেষ্টা হইতে পারি না? মনে কিছু নেবেন না স্যার, আমাকে পাইবেন না। আমি তো অদাই করছি, আমি এই ডিপার্টমেন্টেই নাই। আমাদের বহুত ভালো ভালো শিক্ষিত যোগ্যতা অর্জন করিয়া হাজার হাজার কোটি টাকা এই দেশে আনছে, সেখান থেকে একজন ডাইকা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তাদেরকে বানান। আর হলো স্বাস্থ্য ডিপার্টমেন্টকে কালকার থেকে আপনি তাকিদ করা শুরু করেন। 24 ঘন্টার ভিতরে আমার কথার রেজাল্ট চাই। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? ডাক্তাররা অস্থির অবস্থায় আছে নেতাদের চাপে। এই বলে আমার ভুল ত্রুটি হলে আমি একজন নাগরিক হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। আর 22 তারিখে যে কুয়েতে যে আপনাকে দিয়ে মিটিং করাবো, না স্যার করাবো না। কারণ আমার কুয়েতের আগেই বলছে তোর দেশে সিকিউরিটি নাই। আর আমি করাইতে পারি অন্য সমস্ত কথা কর, কুয়েতিদেরকে আনার শক্তি আমার নাই। আমার যেই বলা কুয়েতিদেরকে আসতে দেয় নাই, তখনও আমি আনছি, কিন্তু এখন আমার সাহস পাই না। আপনি পল্লী এলাকার খবর রাখেন, জনাব তারেক রহমান সাহেব পল্লী এলাকার খবর রাখেন। আমরা সবাই মিলে জামাত ইসলামের হুজুররা শুধু ঢাকা বয়া বয়া ইফতার পার্টি করেন না, আপনারা দেশে ইফতার পার্টি দেন। ইফতার পার্টি দিয়া সেখানে রাজনীতি করেন না, জানাজা পড়িয়া রাজনীতি করেন না। কিন্তু সবাইকে বলছি, সবাই মিলে দেশটাকে ভালোবাসেন, দেশের সংস্কার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি যেই কথা বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করিয়া পিলখানা হত্যা থেকে শুরু করিয়া যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত যদি আপনি বাংলাদেশে ইলেকশন দেন, তাইলে আপনাকে 16 কোটি মানুষ কখনো ক্ষমা করবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।